আহ, আমরা তাহলে শুরু করি, হ্যাঁ। জি স্যার। জি স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার পার্টিসিপেন্ট বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের সেকেন্ড ক্লাস, ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট মেথড, এটা মডিউল বি। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমাদের যে মডিউলটা, আমাদের এই মডিউল থেকে একাধিক প্রশ্ন হয়ে থাকে। এটা আগে আমি বলে রাখতে চাই যেটা আপনারা সকলেই যাতে একটু বেশি করে অ্যাটেনশন দেন। এবং আমরা আজকের ক্লাসটা একটু লম্বাও হয়তো হবে, কারণ তুলনামূলকভাবে আজকের আলোচনাটা একটু বেশি। আমি আগেই বলছিলাম যে একটা ক্লাস যেহেতু আমাদের মিসিং হয়েছে, সেই মিসিং ক্লাসটা আমরা আস্তে আস্তে একটু মেকআপ করার চেষ্টা করব। তো আজকে আমাদের ক্লাসটা হয়তো একটু লম্বা হবে এবং সম্ভবত এটাই বোধহয় শেষ ক্লাস আজকের জন্য। তো সেদিক থেকে আমি মনে করি খুব সমস্যা হবে না। আমি চেষ্টা করব যাতে করে আপনারা সকলেই এই ক্লাসটি সুন্দরভাবে এখান থেকে বুঝে শুনে যেতে পারেন, এবং আশা করি এখান থেকে একাধিক প্রশ্ন পরীক্ষাতে থাকবে। তো আমরা একটু যদি আজকের কন্টেন্টস নিয়ে একটু আলোচনা করি, যে আমরা আমাদের এই ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট মেথডের ভিতরে কি আছে। এর ভেতরে আছে হলো সেলস বা পারচেস কন্ট্রাক্ট, তারপরে আছে হলো আপনার ডিফারেন্ট ফর্মস অফ ট্রেড পেমেন্ট মেথড, দ্যাট ইজ ক্যাশ ইন অ্যাডভান্স, ওপেন অ্যাকাউন্ট, এটসেট্রা। আছে ডকুমেন্ট ক্রেডিট, তারপর আছে হলো প্রেজেন্টেশন এন্ড এক্সামিনেশন অফ লজমেন্ট রিটায়ারমেন্ট অফ ডকুমেন্টস আন্ডার ডকুমেন্টারি ক্রেডিট, আছে ওপেন অ্যাকাউন্ট পেমেন্ট সিকিউরড বাই ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং ব্যাংক গ্যারান্টি অর স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট। আমি একটু বলে রাখি যে আমরা একেবারে 100% এগুলোকে পরবর্তী যেখানে একটু ছোট আছে তার সাথে এগুলো মিলাই আমরা আলোচনাগুলো করার জন্য। এবং আমার ফাইনালি টার্গেট আছে যে আপনাদেরকে লাস্ট ডেতে আমরা এই বছর সম্ভাব্য প্রশ্নগুলো আমরা তৈরি করে দেন আবার আমরা হয়তো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সো আপনারা একটু চেষ্টা করেন যে এই বিষয়গুলো যদি আপনারা বুঝতে পারেন, তাহলে একটা আলোচনার মধ্যে একাধিক প্রশ্ন হতে পারে। আমরা হয়তো প্রশ্ন ধরে ধরে যদি আলোচনা করতে যাই, তাহলে আমাদের অনেক সময় লাগবে। এই জন্য আমরা বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই যে যে কোনো ধরনের প্রশ্ন যদি হয় আমরা যাতে এর থেকে উত্তর দিতে পারি। তো আমরা একটু বিষয়ের দিকে যদি আজকে আসি, প্রথমে হলো যে আমাদের শুরুতে যে বিষয়টা ছিল যে ডিফাইন পারচেজ বা সেল কন্ট্রাক্ট। হোয়াট আর দ্য মেইন কম্পোনেন্ট অফ এ পারচেজ বা সেল কন্ট্রাক্ট? সেলস কন্ট্রাক্ট বা পারচেজ কন্ট্রাক্ট বলতে আমরা কি বুঝি এবং তার মূল কম্পোনেন্ট গুলো কি? তা আপনারা সকলেই জানেন আমাদের বাস্তব জীবনে আমরা এই ধরনের প্রচুর পারচেজ বা সেল কন্ট্রাক্ট আমরা করে থাকি। যখন আমরা কোনো কিছু কিনতে যাই, অনেক সময় আমরা কারোর সাথে একটা এগ্রিমেন্ট করি কেনার জন্য, আবার বিক্রি করতে গেলেও আমি সেলার হিসেবে একটা এগ্রিমেন্ট করি। সুতরাং একজনের জন্য যাহা পারচেজ কন্ট্রাক্ট, আরেকজনের জন্য সেটা সেল কন্ট্রাক্ট। সো পারচেজ বা সেল কন্ট্রাক্ট বেসিক্যালি একটাই। এর ভিতরে আমি কি কি শর্তে, আমি কি শর্ত জুড়ে দিতে চাই, আমি কি জিনিস কিনতে চাই, আমি কত দামে কিনতে চাই, আমি কেমন কিনতে চাই, এই সমস্ত বিষয়গুলো মূলত ওই কন্ট্রাক্টের ভেতরে থাকে। আর যেহেতু ইন্টারন্যাশনাল ট্রেড, আমরা সেদিনও একটু আলোচনা করেছিলাম যে আন্তর্জাতিক বাণিজ্যগুলো দুইটি দেশের মধ্যে হয় মূলত। তো দুইটি দেশের ভিতরে যখন বাণিজ্য হয়, সেখানে আপনারা জানেন যে ক্যাশ লেনদেনের কোনো সুযোগ নাই। আমরা যেমন নর্মালি দোকানে একটা সাবান কিনতে যাই, দাম কত, 20 টাকা, 20 টাকা এক হাতে দিচ্ছি, আর এক হাতে সাবান কিনে নিয়ে চলে আসতেছি। এখানে বিষয়টা কিন্তু এরকম না। এখানকার বিষয়গুলো আমরা আজকে দেখবো যে কিভাবে এই এই সেল বা বাই গুলো হয়ে থাকে, সেগুলো নিয়ে আজকে মূলত আমাদের আলোচ্য বিষয়। তা শুরুতেই যে জিনিসটার কথা আমরা বললাম যে কারোর সাথে যখন আমরা, বিশেষ করে বাকিতে যখন আমরা ক্রয় বিক্রয় করতে যাই, বা মানে পেমেন্টটা একভাবে হবে, মানে মালটা একভাবে আসবে, দুইটা দেশের ভিতরে যেহেতু নগদে এই কাজটা করা যায় না। সো এখানে আগে একটা একটা কন্ট্রাক্ট করতে হয় যে আমি কি মাল কিনবো, কত দাম হবে, কবে তিনি মালটা দিতে পারবেন, আমি কখন পেমেন্ট করব, এই বিষয়গুলো, এই যে ডিফারেন্ট যে আপনার ভ্যারিয়েবল গুলো আছে, এইগুলো নিয়ে মূলত ওই কন্ট্রাক্টের ভিতরে উল্লেখ করা থাকে। এর ভিতরে থাকে যে আহ, এর ভিতরে থাকে যেমন আপনার প্রোডাক্ট অর প্রপার্টি, দ্য প্রাইস, দ্য প্রোডাক্ট অর প্রপার্টি কন্ডিশন ফর ডেলিভারি, দ্য প্রোডাক্ট এন্ড দ্য ডেট অফ প্রোডাক্ট ডেলিভারি। এই সমস্ত বিষয়গুলো এর ভিতরে থাকে। আমরা আরো স্পেসিফিক্যালি যদি বলি যে এই কম্পোনেন্ট গুলি কি থাকে, কম্পোনেন্ট গুলির মধ্যে থাকে বা ইনকর্পোরেটিং কি কম্পোনেন্ট সাসেস ক্লিয়ার আইডেন্টিফিকেশন অফ পার্টিস, অ্যাকচুয়ালি কারা এই এই মালকে দিবে, কে ক্রয় করবে, এগুলোর সাথে আর কারা জড়িত আছে। হ্যাঁ,
যেমন এখানে ব্যাংকগুলো থাকে, আপনি ইম্পোর্টার ব্যাংক আছে, এক্সপোর্টার ব্যাংক আছে, বা আরো যদি কেউ থাকে, অর্থাৎ এই কন্ট্রাক্টের ভিতরে কারা ইনভলভ আছে তাদের একটা স্পষ্ট উল্লেখ করা থাকে। ডিটেইল ডেসক্রিপশন অফ গুডস অর সার্ভিসেস, কি মাল আমি কিনবো তার বিস্তারিত বর্ণনা। কারণ এখানে পরবর্তী যদি ডিটেলস না থাকে, আমরা বললাম যে সে ধরেন আমি মোবাইল কিনবো 100টা, আমি কি মোবাইল কিনবো, হাজার রকমের মোবাইল আছে, দামের দিক থেকে অনেক ভ্যারিয়েশন আছে। তো আমি কি জিনিস কিনবো, কেমন জিনিস কিনবো, কোথাকার প্রোডাক্ট, যে ডিটেলস না থাকে তাহলে সেখানে আইদার সাইড আপনার ঠকতে পারে। এই কারণে এগুলোকে যতটুকু সম্ভব ডেসক্রিপশন গুলো ক্লিয়ার থাকা দরকার। ট্রান্সপারেন্ট প্রাইসিং এন্ড পেমেন্ট টার্মস, আপনি কত কিরকম প্রাইস হবে এবং পেমেন্ট কিভাবে হবে এগুলো বিস্তারিত উল্লেখ থাকবে। স্ট্রং প্রভিশন ফর ডেলিভারি, ওয়ারেন্টিজ এন্ড ডিসপুট রেজুলেশন, আমরা আমাদের এই প্রভিশন থাকতে হবে যে মানে কখন তিনি মালটা দিবেন, কিভাবে দিবেন, এখানে কি কি ওয়ারেন্টি থাকবে, এবং এখানে কোন রকমের যদি ডিসপুট থাকে তাহলে সেগুলোকে কিভাবে মিটিগেট করা হবে, এই সমস্ত বিষয়গুলো সেখানে উল্লেখ থাকবে। পার্টিস ক্যান এস্টাবলিশ এ সলিড ফাউন্ডেশন ফর দেয়ার কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ, এখানে একটা খুব ক্লিয়ার কাট একটা কন্ট্রাক্ট থাকা দরকার। সো এই দিজ আর দা হলো যে আমরা পারচেজ বা সেল কন্ট্রাক্ট বলতে যা বোঝায়, এবং তার ভিতরে কোন কোন কম্পোনেন্ট এটা আমরা একটু দেখে নিলাম। আমাদের যে পেমেন্ট মেথড গুলি আছে, যে পেমেন্ট গুলি হয়ে থাকে তার ভেতরে গুরুত্বপূর্ণ কতগুলো পেমেন্ট, এর মধ্যে নাম্বার ওয়ান হলো, সরি আমরা একটু ইতে চলে আসলাম, এখানে হলো যে হাউ মেনি ট্রেড পেমেন্ট মেথড আর অ্যাভেলেবল গ্লোবালি। এই যে ট্রেড পেমেন্ট আমার কথা আমরা বললাম যে পেমেন্ট গুলি কত রকমের হতে পারে, আমরা বেশ কিছু পেমেন্ট মেথড আছে, তার মধ্যে আমরা উল্লেখযোগ্য যে মেথড গুলি সাধারণত চর্চা করা হয় বা আমরা দেখে থাকি তার এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা খুবই বিস্তারিত আমরা যাব না, কারণ যেগুলো আমাদের খুব কাজে লাগবে না এগুলো নিয়ে আমরা আলোচনা করে সময় নষ্ট করতে চাই না। যেগুলো আছে এর ভেতরে গুরুত্বপূর্ণ 5টি মেথড আমরা এক্সারসাইজ করি। এর মধ্যে ক্যাশ ইন অ্যাডভান্স একটা, লেটার অফ ক্রেডিট একটা, ডকুমেন্টারি কালেকশন ও ড্রাফট, ওপেন অ্যাকাউন্ট অ্যান্ড কনসাইনমেন্ট। এই 5টা পেমেন্ট মেথড, অর্থাৎ কোনো মাল যদি কেউ কেনে তাহলে এই মেথড গুলির মাধ্যমে তিনি পেমেন্টটা করতে পারেন, এই 5টা পেমেন্টের মাধ্যমে, এই 5টা পদ্ধতির মাধ্যমে। তা কি কম্পোনেন্ট অফ এ সেল, আচ্ছা এটা তো আমরা সরি আগেই বললাম। আমরা যে মেথড গুলির কথা বললাম তার ভেতরে আছে হলো আপনার ক্যাশ ইন অ্যাডভান্স। এই ক্যাশ ইন অ্যাডভান্স আমরা প্রথমে যদি বলি যে আমরা আবারও একটু কল্পনা করি যে বাংলাদেশ থেকে আমরা কোনো মাল কিনবো, বিক্রি করতেছে সে চায়না থেকে একজন সেলার, আমরা চায়না থেকে সে আমরা মোবাইল ফোন কিনবো, মোবাইল ফোন কিনবো। সো আমরা অ্যাজুয়ালি যেটা করি, এক হয় বর্তমানকার সময়ে এই সুযোগ আছে যে আপনি নেট ঘেটে ঘেটে দেখতে পারেন যে কোন প্রোডাক্ট কারা সেল করে, সেখান থেকে সেলারের সন্ধান আপনি পাইতে পারেন। এছাড়াও বহু রকমের মানে পাবলিকেশনস আছে যেগুলোর ভেতরেও কোন আইটেম কারা সেল করে তা খুঁজে পাওয়া যায়। তো এখনকার দিনটা যেহেতু অনেক সহজ, আপনি নেটে সার্চ দিলেই কিন্তু অসংখ্য আইটেমের সেলারদের খুঁজে পাওয়া যায়। তার মধ্যে আপনি মোটামুটি ভাবে যদি চিন্তা করেন যে আমি পার্টিকুলারলি কোন আইটেমটা কিনবো, এটা কারা কারা সেল করে, তাদের সাথে যদি আপনি একটু কন্ট্যাক্ট করেন, আলোচনা করেন, তাহলে তার কাছ থেকে আপনি এটা পাইতে পারেন। আরেক ধরনের জিনিস পাওয়া যায়, সরাসরি সেলার সাথে যোগাযোগ না করেও আমরা এই খোঁজ পাইতে পারি যে প্রত্যেকটা দেশের ভেতরে বিভিন্ন দেশের এজেন্টরা থাকে যারা এই মালগুলো বিক্রি করে। তা এদের কাছ থেকেও কিন্তু আমরা তার পার্টিকুলার্স নিতে পারি। তো যখন আমরা কারোর সাথে আলাপ করে হোক বা তার এখানকার সেল যে এজেন্ট আছে তার সাথে আলাপ করে হোক, আমরা যে মালটা কিনতে চাই ওই মালের ব্যাপারে, তখন তাকে আমরা বলি যে তুমি আমাকে একটা একটা কোটেশন দাও বা এই মালের একটা ডিটেলস দাও। যে ডিটেলস এর ভেতরে কিন্তু আপনার থাকে যে এর কি কোয়ালিটি, কত দাম, সবকিছু। এখন আমি যে মালগুলো কিনবো এই মালগুলো কয়েক রকমের হতে পারে। একটা হতে পারে যে আমি ক্যাশ ইন অ্যাডভান্স, আইদার তাকে আমি আগে ক্যাশ টাকা দিব, তাকে আমি পেমেন্ট করব, তারপরে সে মাল পাঠাবে, এটা হতে পারে একটা। এটাকে বলে ক্যাশ ইন অ্যাডভান্স, দ্যাট ইজ বলে উইথ ক্যাশ ইন অ্যাডভান্স পেমেন্ট টার্মস এন এক্সপোর্টার ক্যান অ্যাভয়েড ক্রেডিট রিস্ক বিকজ পেমেন্ট ইজ রিসিভড বিফোর দ্য ওনারশিপ অফ দ্য গুডস ইজ ট্রান্সফার। অর্থাৎ যিনি সেলার তিনি বলবেন যে ভাই তোমাকে যে আমি মাল দেবো তুমি আমাকে টাকা পাঠাও, টাকা পাঠালে আমি মাল দিব। তো এই ক্ষেত্রে যিনি বায়ার তিনি যদি টাকা দেন তাহলে সেলারের রিস্কটা কিন্তু আর থাকছে না, তিনি পেমেন্ট পেয়ে যাচ্ছেন। এখন রিস্ক থাকে বায়ারের যে আদৌ মাল আসবে কি না, আসলে সেই মাল আমি যে চাচ্ছি সে মাল না অন্য কোনো মাল, এটা এটা হলো তার জন্য রিস্কি। হ্যাঁ, ফর ইন্টারন্যাশনাল সেলস ওয়ার ট্রান্সফার অ্যান্ড ক্রেডিট কার্ড, আমরা
এই টিটির মাধ্যমে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারি। উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল ইন্টারনেট স্ক্রু সার্ভিস আর বিকেমিং অ্যানাদার ক্যাশ ইন অ্যাডভান্স, এখন অনেকগুলো অপশন আছে যে অপশনগুলোর মাধ্যমে আমরা ওভারসিজ পেমেন্টগুলি করতে পারি। আমাদের তাহলে প্রথম যে অপশনটা থাকে সেটা হলো যে আগে আমি পেমেন্ট করব, তারপর আমার কাছে মাল আসবে, এটা হলো একটা অপশন, প্রথম অপশন। এই অপশনের মধ্যে আমরা প্যারালেলিটাও বলে রাখি যে এই অপশনকে যদি আপনি বিবেচনা করেন, এখানে সেলারের কোনো রিস্ক নাই, কারণ সেলার টাকা পাচ্ছে, টাকা পাওয়ার পরে বা তার পেমেন্ট পাওয়ার পরে সে মাল দিচ্ছে। এখানকার মেজর রিস্কটা হইতেছে বায়ারের, কারণ বায়ার আগেই টাকা দিয়ে দিচ্ছে, এরপরে সে মাল যদি না পায়, মাল যদি ভালো মাল না হয়, মালগুলি কোয়ান্টিটি যদি ঠিক না থাকে, কোয়ালিটি না থাকে, বহু রকমের লট অফ ফ্যাক্টরস আর দেয়ার মানে বায়ারের দিক থেকে। তো নেক্সট যেই মেথডটা কাজ করে, যে মেথডটা সবচেয়ে বেশি সারা পৃথিবীতেই এক্সারসাইজ হয়, দ্যাট ইজ হলো লেটার অফ ক্রেডিট। যেহেতু অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে আপনার বায়ারের রিস্ক থাকে, বায়ার আগে পেমেন্ট করবে, তিনি পরে মাল পাবেন। এই জন্য যে যাতে বায়ারের রিস্কটা কমে আসতে পারে, সেই কারণে লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিট মিনস হলো যে এখানে বায়ার আগে পেমেন্ট করবে না, তিনি কি করবেন, তিনি করবেন হলো তার পক্ষ থেকে একটা ব্যাংক, কোনো একটা ব্যাংক ওই সেলারকে এই নিশ্চয়তা দিবে যে তুমি যদি এই সমস্ত ডকুমেন্টগুলি পাঠাও, তাহলে তোমাকে পেমেন্ট করা হবে, এবং সেটা অবশ্যই কোনো একটা ব্যাংকের মাধ্যমে হবে, কারণ সেলার ডাইরেক্ট কখনোই ডকুমেন্ট পাঠাইতে পারে না, বা একটা ব্যাংক সেলারকে ডাইরেক্ট পেমেন্ট করতে পারে না। তাহলে মানে যিনি এই গ্যারান্টি চাচ্ছে তিনিও, মানে অর্থাৎ বায়ার একটা ব্যাংকের মাধ্যমে সে করবেন। বায়ার নিজে যদি একটা গ্যারান্টি দেয় যে তোমাকে আমি পেমেন্ট করবো, এই গ্যারান্টির কোনো মূল্য নাই। সারা পৃথিবীতে মূল্য আছে প্রতিষ্ঠানের, তার মধ্যে পার্টিকুলারলি ব্যাংক মানে অর্থের পেমেন্ট, মানে পেমেন্ট করবে এই নিশ্চয়তা যদি কোনো একটা ব্যাংক আরেকটা ব্যাংকের মাধ্যমে সেলারকে দেয়, যে তোমরা যদি আমাদেরকে এই সমস্ত ডকুমেন্টগুলি দাও, তাহলে তোমাদেরকে আমরা পেমেন্ট করবো। এই ব্যাংক যখন এই নিশ্চয়তা দেয়, গ্যারান্টি দেয়, তখন তার মূল্য থাকে। এই কারণে কোনো ইম্পোর্টার সে তখন তার দেশের ভেতরে কোনো একটা ব্যাংকের কাছে যায়, বা যা বলে যে আমি এই সমস্ত মালগুলি ওই জায়গা থেকে আমদানি করতে চাই, এই প্রাইস হবে, আমাকে আপনি বা এই ব্যাংক আমার হয়ে একটা নিশ্চয়তা দেখ ওই ব্যাংকের, অর্থাৎ দ্যাট ইজ বলা হয় লেটার অফ ক্রেডিট কে ডিফাইন করা এইভাবে যে লেটার অফ ক্রেডিট ইজ এন আন্ডারটেকেন, মানে ফ্রম অ্যান ইস্যুইং ব্যাংক আপনার অন বিহাফ অফ দ্য ইম্পোর্টার, যে যদি কিছু ডকুমেন্ট তারা পে করে মানে সাবমিট করে, তাহলে তাদেরকে পে করা হবে। এখানে কন্ডিশন হলো যে এক্সপোর্টার ব্যাংক যদি নির্দিষ্ট যে ডকুমেন্টগুলি চাওয়া হচ্ছে, এই ডকুমেন্টগুলি যদি তারা দেয়, তাহলে ইম্পোর্টার ব্যাংক এক্সপোর্টার ব্যাংকের মাধ্যমে এক্সপোর্টারকে পেমেন্ট করবে। এই যে আন্ডারটেকেনটাকে বলা হয় লেটার অফ ক্রেডিট। আপনারা যদি কখনো কেউ আপনাকে জানতে চায়, কোথাও যদি বাইবাতে জিজ্ঞেস করে বা রিটেনে আসে যে হোয়াট ডু মিন বাই লেটার অফ ক্রেডিট, তাহলে বলতে হবে যে লেটার অফ ক্রেডিট ইজ অ্যান আন্ডারটেকেন বাই ইস্যুইং ব্যাংক অন বিহাফ অফ ইম্পোর্টার টু দ্য এক্সপোর্টার থ্রু হিজ ব্যাংক। যে যদি ইফ সার্টেন ডকুমেন্ট, দ্যাট ইজ যে সমস্ত ডকুমেন্টগুলো চাওয়া হচ্ছে, এগুলো যদি তারা প্রেজেন্ট করে, তাহলে অবশ্যই তাদেরকে পেমেন্ট করা হবে। তাহলে এটা আমরা দেখলাম, দিস ইজ হলো লেটার অফ ক্রেডিট। তাহলে এখানে বলা হচ্ছে লেটার অফ ক্রেডিট আর ওয়ান অফ দ্য মোস্ট সিকিউর ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবল টু ইন্টারন্যাশনাল ট্রেড, কারণ এখানে যারা মাল বিক্রি করে তার জন্য এটা নিরাপদ, এবং যিনি ইম্পোর্ট করে তার জন্য নিরাপদ, যে তাকে বলা হয়েছে ওই ডকুমেন্টগুলি তিনি পাওয়ার পরেই শুধুমাত্র পেমেন্ট করা হবে, অ্যাডভান্স কোনো পেমেন্ট নাই। ডকুমেন্ট আমরা যে ডকুমেন্টগুলো চাচ্ছি এগুলো পাওয়ার পরেই করা হবে। And LC is a commitment, এই যে দেখেন আমি বলছিলাম, is a commitment by a bank on behalf of the buyer that payment will be made to the exporter provided that the terms and condition stated in the LC, that is LC মানে letter of credit এর ভিতরে যে শর্ত থাকবে, have been met as verified through the presentation of all required documents. The buyer establishes credit and pays his or her bank to render this service. এবং এই যে আমার হইয়া বা ইম্পোর্টার হইয়া যে ব্যাংকটা ওদেরকে নিশ্চয়তা দিচ্ছে, গ্যারান্টি দিচ্ছে, তার জন্য এই ইস্যুইং ব্যাংক একটা কমিশন পায়। আপনারা জানেন যে আমরা যে কোনো গ্যারান্টি যখন আমরা ইস্যু করি, আমাদের কোনো ক্লায়েন্টের হয়ে দেশের ভিতরে যখন কাজের জন্য আমরা ব্যাংক গ্যারান্টি দেই, তার জন্য আমরা একটা কমিশন পাই। অ্যাকর্ডিংলি আমরা লেটার অফ ক্রেডিটও যেহেতু এটা একটা গ্যারান্টি, এবং সেখানে অর্থ পে করার একটা গ্যারান্টি থাকে, সেই জন্য আমরা তার এগেইনস্টে কমিশন পাই। এটাই হলো ব্যাংকের লাভ। And LC is useful when reliable credit information about a foreign buyer is difficult to obtain, but the exporter is satisfied with the credit worthiness of the buyer's foreign bank. That is, আমরা
এখানে দুইটা জিনিস সম্পর্কে আমাদেরকে চিন্তা করতে হয়, যে আমি যার কাছ থেকে মাল আনতেছি আদৌ কি তিনি মাল দিতে সক্ষম কিনা, কারণ তাকে তো আমি ফিজিক্যালি দেখি নাই, তার কোম্পানি ভিজিট করি নাই, আমরা তার সম্পর্কে ডিটেলস কিছু জানি না। সুতরাং তার সক্ষমতা কতটুকু, এটা কিন্তু আমরা একটা ক্রেডিট রিপোর্টের মাধ্যমে, আমরা ক্রেডিট রিপোর্ট আনি, সাপ্লায়ারের ক্রেডিট রিপোর্ট, যে সেখানে থাকে যে ওই দেশের কোন একটা প্রতিষ্ঠান ওই সাপ্লায়ার সম্পর্কে আমাদেরকে এই নিশ্চয়তা দেয়, যে বা তার সম্পর্কে বলে যে তিনি কতটুকু ক্যাপাবল ম্যান যে এই মাল দেওয়ার জন্য। আবার একইভাবে যিনি ইম্পোর্টার থাকেন তার সম্পর্কে কিন্তু ক্রেডিট রিপোর্ট নেয় এক্সপোর্টার ব্যাংক বা এক্সপোর্টার, যে এই যিনি ইম্পোর্টার তার কতটুকু সক্ষমতা আছে, ইভেন যে ব্যাংকের মাধ্যমে এলসিটা ওপেন করা হচ্ছে সেই ব্যাংকের কতটুকু সক্ষমতা আছে। সব ব্যাংকের এলসি কিন্তু আপনার এক্সপোর্টার বা এক্সপোর্টার ব্যাংক কিন্তু অ্যাকসেপ্ট করে না, তারা এই ব্যাংক সম্পর্কে খবর নেয় যে ব্যাংক কি গ্যারান্টি দিচ্ছে, এই ব্যাংকের কতটুকু সক্ষমতা আছে, বা যিনি ক্লায়েন্ট এই ইস্যুইং ব্যাংকও কিন্তু তার ক্লায়েন্ট সম্পর্কে নিশ্চিত হতে চায় যে তার পক্ষে যে আমি গ্যারান্টি দিব, যদি কোনো কারণে তিনি মাল নিতে ফেল করে তাহলে আমি তার কাছ থেকে টাকা আদায় করতে পারবো কিনা। তাহলে এখানে দেখেন চারটা জিনিসের সক্ষমতার বিষয় আছে, এক্সপোর্টার সক্ষমতার একটা বিষয় আছে, ইম্পোর্টার সক্ষমতার বিষয় আছে, ইম্পোর্টার ব্যাংকের সক্ষমতার বিষয় আছে, ওইদিকে আবার আমরা যে মানে আপনার এক্সপোর্টার যে ব্যাংক সেই ব্যাংক সম্পর্কে আমরা খবর নেই। চারটা পার্টি এখানে ইনিশিয়ালি ইনভলভ, এবং চারটা পার্টি সম্পর্কে সকলেই খোঁজ খবর নেওয়ার পরে যখন তারা সন্তুষ্ট হয় যে না দে আর ক্যাপাবল, তখনই কিন্তু এই এলসি বিষয়টা শুরু হয়। এখানে আরেকটা বিষয় আমরা একটু বলে রাখি, যে এলসির সাথে আরেকটা পেমেন্ট মেথড আছে, দ্যাট ইজ হলো ডকুমেন্টারি কালেকশন, এটাকে বলে। ডকুমেন্টারি কালেকশন নাম শুনে থাকবেন, বলা হয় ডকুমেন্টারি কালেকশন is a transaction whereby the exporter আপনার entrust the collection of the payment for a sale to its bank, that is remitting bank, which send the document that its buyer need to the importer's bank, collecting bank, with instruction to release the document to the buyer for payment। অর্থাৎ এখানে কতগুলি ডকুমেন্ট তারা পাঠায়, ডকুমেন্টগুলি পাওয়ার পরে, ডকুমেন্টগুলি আসার পরে তাকে পেমেন্ট করা হবে। অর্থাৎ কালেকশনের মাধ্যমে আপনার এখানে একটা ড্রাফট ইস্যু করা হয়, ড্রাফট পাঠানো হয় কালেকশনের জন্য, সেইটা একদিকে মাল পাঠায়, একদিনের জন্য একটা ড্রাফট পাঠায়। এটা তুলনামূলকভাবে আপনার এলসি যেমন থাকে, এলসি তে অনেকগুলো ডকুমেন্টের কথা বলা থাকে, কিন্তু এখানে শুধু শিপিং ডকুমেন্টগুলি মেইনলি তারা পাঠায়। এই ডকুমেন্টগুলি তারা পাওয়ার পরে যাতে করে শিপ থেকে মাল ছাড়াই নিতে পারে, হ্যাঁ, তখনই আপনার তাকে পেমেন্ট করতে হয়। তাহলে দ্যাট ইজ ফান্ড আর রিসিভড from the importer and remitted to the exporter through the banks involved in the collection in exchange for those documents। অলমোস্ট এখানে ডকুমেন্টারি ক্রেডিটের ভিতরে যেমন চারটা পার্টি আছে, এখানে ইম্পোর্টার এক্সপোর্টার, ইম্পোর্টার ব্যাংক, এক্সপোর্টার ব্যাংক, এখানেই চারটা পার্টি আছে। ডকুমেন্ট কালেকশন ইনভলভ ইউজিং দ্য ড্রাফট, যে বললাম যে তিনি যে টাকাটা নেবেন সে টাকাটা, যে ডকুমেন্ট তো পাঠাইলো, কিন্তু তিনি পেমেন্ট কিভাবে হবে, তার মালের যে দাম তার একটা ড্রাফট তারা পাঠায়, সে ড্রাফটটা কালেকশনের জন্য পাঠায় পেমেন্টের জন্য। তাহলে দি কালেকশন লেটার গিভস ইনস্ট্রাকশন দ্যাট স্পেসিফাই দ্য ডকুমেন্ট রিকোয়ার্ড ফর দ্য ট্রান্সফার অফ দ্য টাইটেল অফ দ্য গুডস। হ্যাঁ, যখন যে ড্রাফট যদি হয় ই করে, তারপরে যিনি ইম্পোর্টার তাকে যাতে মালগুলো নেওয়ার জন্য এই সুযোগ করে দেওয়া হয়, টাইটেল গুলো তার পক্ষে আসে। অলদো ব্যাংকস ডু অ্যাক্ট অ্যাজ ফ্যাসিলিটেটর, এখানে মূলত ব্যাংকগুলো ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করে। আমাদের আরেকটা মেথডের নাম হলো আপনার ওপেন অ্যাকাউন্ট। ওপেন অ্যাকাউন্ট আমরা প্রথমে দেখেছিলাম যে আপনার অ্যাডভান্স পেমেন্ট, অর্থাৎ কি বলে আপনার এক্সপোর্টার আগে টাকা পায় বা পেমেন্ট পায়, তারপরে সে মাল পাঠায়। লেটার অফ ক্রেডিটের ভিতরে দেখছি যে আপনার তিনি ডকুমেন্ট পাঠায়, এই ডকুমেন্ট পাওয়ার পরে দেন আপনার ব্যাংক পেমেন্ট করে। এবং ডকুমেন্টের কালেকশন অলমোস্ট ওটা এলসির আরেকটা ফর্ম হলো ডকুমেন্টের কালেকশন, ওই দুইটার মেথড প্রায় কাছাকাছি, তার তো মনে শুধু কিছু ডকুমেন্টের কম বেশি হয়। 3 নম্বর যে মেথডটা, দ্যাট ইজ ওপেন অ্যাকাউন্ট মেথড। ওপেন অ্যাকাউন্ট হলো ঠিক উল্টাটা, আপনার অ্যাডভান্স পেমেন্টের ঠিক উল্টা হলো এটা, অর্থাৎ আগে মাল পাবো আমার হাতে, তারপরে আমি টাকা দিই। আমাদের দেশেও দেখবে যে এরকম সিস্টেম আছে, কোথাও কোথাও যখন যে মালের খুবই ডিমান্ড, সেই মাল আগে আপনার টাকা দিলে তারা তখন মাল পাঠায়। আবার কিছু কিছু মাল আছে যেগুলো প্রচুর পরিমাণে মাল আছে, অত বায়ার নাই, তাদেরকে আগেই মাল দিয়ে আসে, অর্থাৎ বাকিতে মাল দেয়, তারপরে টাকা পায়। আমাদের দেশের প্রচুর কোম্পানি বর্তমানে দেখবেন যে বিভিন্ন দোকানে তারা গাড়ি ঘুরে মাল নিয়ে যায়, মালগুলি দিয়ে আসে, তারপরে 15 দিন 10 দিন বা 8 দিন পরে এসে টাকা নিয়ে যায়। আগে মাল তারপরে টাকা। তো ওপেন অ্যাকাউন্ট দেয় যে আগে আপনার মাল দিবে, তারপরে টাকা যাবে। তাই এই ক্ষেত্রে বায়ার হলো রিস্ক ফ্রি, যিনি মাল নিতেছেন তিনি রিস্ক ফ্রি,
তিনি মাল পাইলেন তারপরে দিন টাকা দিলেন, তাহলে রিস্কে আছে হলো এখানে এক্সপোর্টার, কারণ এক্সপোর্টার তো আগেই মাল পাঠাই দিচ্ছে। তারপরে যদি টাকা আমাকে ঠিক মতো সময় মতো না দেয়, টাকা যদি কম দেয়, টাকা যদি না দেয়, এই রিস্ক গুলো কিন্তু থেকে যায়। তো এই অ্যাডভান্স পেমেন্ট আর ওপেন অ্যাকাউন্ট এই দুটোর একেবারেই পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেল উল্টা দিকে। মাঝে আছে হলো লেটার অফ ক্রেডিট বা ডকুমেন্টারি কালেকশন, এগুলো হলো মাঝামাঝি অবস্থায় আছে। Therefore, exporter who are reluctant to the extend credit may lose সেল টু দেয়ার মানে কম্পিটিটরস। এখানে এই কাজটা কেন করে করে হলো, যখন বললাম সেলারদের মধ্যে অনেক কম্পিটিশন থাকে, যে আমি যদি মাল না দেই বাকিতে তাহলে অন্যরা মাল দিবে। আমাদের দেশেও দেখেন বর্তমানে প্রায় সব কোম্পানি তাদের কাস্টমারদেরকে, খুচরা কাস্টমার মানে দোকানদার যারা আছে তাদেরকে আগে মাল দিয়ে দিচ্ছে, কারণ তারা চিন্তা করে আমি যদি ক্যাশ টাকার কথা বলি তাহলে আমার মাল না নিয়ে অন্য কোনো কোম্পানি যারা বাকি দেবে তার মাল নেবে, সুতরাং সকলেই এখন বাকি দিচ্ছে। এখানে ওটা সেলারদের মধ্যে কম্পিটিশন। আবার উল্টাটা, যে কোম্পানির মাল অ্যাভেলেবেল না সেই কোম্পানিতে আগে লোকেরা টাকা দিয়ে আসে, যে আমি টাকা দিলে বেশি মাল পাইলে আমার বেশি লাভ হবে। তাহলে আপনার এরপরে যেই আরেকটা পদ্ধতি আছে সেটা হলো কনসাইনমেন্ট বেসিস। কনসাইনমেন্ট হলো, কনসাইনমেন্ট ইন্টারন্যাশনাল ট্রেড ইজ এ ভেরিয়েশন অফ ওপেন অ্যাকাউন্ট। যে আমরা ওপেন অ্যাকাউন্টের কথা বললাম, যে যেখানে আগে মাল দেয় পরে টাকা দেয়, তারই ভিন্ন আরেকটা ফর্ম হলো কনসাইনমেন্ট। কনসাইনমেন্ট সাধারণত যেটা করে, যে এক্সপোর্টারের দেশ থেকে তার মানে মনোনীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকে হলো ইম্পোর্টারের দেশের ভিতরে বা অন্য কোনো দেশের ভিতরে, তাকে এই মাল দেওয়া হয় এবং বলা হয় যে তুমি এই মাল বিক্রি করবা এবং আমাকে টাকা দিবা। যিনি কিনেন তিনিও জানেন যে এই ওনার কাছ থেকে মাল নিলে পরে টাকা দিলেও মাল ই করা যাবে, অর্থাৎ যিনি এই মালটা বিক্রি করেন, যিনি এজেন্ট হিসেবে কাজ করেন, তিনি থাকেন দুই পক্ষের মধ্যবর্তী জায়গাতে, তার উপরে রিলাই করে দুই পক্ষ। সো ইট ইজ অ্যানাদার ফর্ম অফ, মনে করেন যে আপনার ওপেন অ্যাকাউন্ট। এটাকে বলে কনসাইনমেন্ট বেসিস। মানে ইন্টারন্যাশনাল কনসাইনমেন্ট ট্রানজাকশন is based on a contractual arrangement in which the foreign distributor, যে বললাম এজেন্ট বা ডিস্ট্রিবিউটর থাকে, manages and sells the goods for the exporter who retain the title of the goods until they are sold। অর্থাৎ এই মালের মালিক থাকে ততদিন পর্যন্ত ওই ডিস্ট্রিবিউটর তার মানে প্রডিউসারের কাছ থেকে মাল আনে বাকিতে, এবং এই মাল বিক্রির আগ পর্যন্ত তার কাছে থাকে হলো আপনার কি বলে ওই যে মালের টাইটেল গুলো তারই থাকে। তো এখানে উনি থাকেন হলো মধ্যবর্তী অবস্থানে। Clearly, exporting on the consignment basis is very risky as the export is not guaranteed any payment। মানে এটা এক্সপোর্টের জন্য রিস্কি ওপেন অ্যাকাউন্টের মতোই, কারণ যে তাকে তিনি মাল দিয়ে দিলেন, এই মাল যদি বিক্রি করে তিনি টাকা না দেয় তাহলে তো এটা এক্সপোর্টের জন্য রিস্ক হয়ে পড়ে। সো ওইটা দেখে এক্সপোর্টার তাদেরকেই দেয় যাদের সাথে তাদের ওরকম রিলেশন আছে, বিশ্বাস আছে, সামহাউ সিকিউরিটি ফিল করে, ওদের সাথে তারা এই ট্রানজাকশনটা নর্মালি করে থাকে। সেলিং অন কনসাইনমেন্ট ক্যান অলসো হেল্প এক্সপোর্টার্স রিডিউস দ্য ডাইরেক্ট কস্ট অফ স্টোরিং অ্যান্ড ম্যানেজিং ইনভেন্টরি। এখানে সুবিধাটা হলো যে অনেক সময় মানে প্রডিউসার নিজে যদি এক্সপোর্ট করে তাহলে তার যে উৎপাদিত মালগুলি তার নিজের স্টোরে রাখতে হবে, তাহলে স্টোরের মধ্যে যে রাখা এই মালের কিছু রিস্ক আছে, তার কস্টিং আছে। বাট তিনি যদি মালটা প্রডিউস করে ওই আপনার কনসাইনারের কাছে পাঠায় দেয়, ওই ডিস্ট্রিবিউটরের কাছে পাঠায় দেয়, তাহলে তার এই খরচটা কিন্তু কমে যাচ্ছে এবং রিস্কটাও তার এই দিক থেকে কমতেছে, যে তার এখান থেকে নষ্ট হওয়ার এই চান্সটা থাকবে না। The key to success in exporting on consignment is to partner with a reputable and trustworthy foreign distributor। অর্থাৎ আমি আগেই বললাম যে বিশ্বস্ত যাদের উপর নির্ভর করা যায়, আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠান আছে যারা যাদের দীর্ঘদিনের সুনাম আছে, এরকম কোন প্রতিষ্ঠানের সাথে যদি লেনদেন করা হয় তাহলে কিন্তু রিস্কটা অনেক ক্ষেত্রে কমে যায়। এপ্রোপ্রিয়েট ইন্স্যুরেন্স, এবং সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্সও যথাযথ ইন্স্যুরেন্সও করে নেওয়া হয়। আমরা ডকুমেন্টারি কালেকশনের কথা অলরেডি বলেছি, এটা আমরা দেখেছি যে ডকুমেন্টারি কালেকশনটা কি। ডকুমেন্টারি কালেকশন মূলত তার যে মানে কি বলে আপনার এখানে হোয়াট ইজ দ্য রোল অফ ব্যাংক আন্ডার ডকুমেন্টারি কালেকশন, হাউ মেনি পার্টিস আর দেয়ার ইন ডকুমেন্টারি কালেকশন। এই ধরনের একটা প্রশ্ন হয় যে ডকুমেন্টারি কালেকশনের ক্ষেত্রে ব্যাংকগুলোর কি ভূমিকা আছে এবং এখানে কতগুলি পক্ষ আছে। তো ডকুমেন্টারি কালেকশনের ক্ষেত্রে আমি শুরুতেই বলছিলাম যে মোট 4টা পক্ষ আছে, একটা ইম্পোর্টার আছে, এক্সপোর্টার আছে, ইম্পোর্টারের ব্যাংক আছে, এক্সপোর্টারের ব্যাংক আছে। এখানে এই মানে ব্যাংকগুলোর কাজ কি বা তাদের ভূমিকা কি? ভূমিকা হলো তারা এখানে ইন্টারমিডিয়ারি হিসাবে এক্সপোর্টারের ব্যাংক ডকুমেন্ট
এগুলো পাঠায় হলো ইম্পোর্টার ব্যাংকের কাছে কালেকশনের জন্য, আবার ইম্পোর্টার ব্যাংক এগুলো কালেক্ট করে দেন তার ইম্পোর্টারকে জানায় যে তোমার এই সমস্ত ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টের মাধ্যমে তুমি মাল ছাড়াইতে পারো। সো এই যে দুইটা ব্যাংক মধ্যে আছে, এরা হলো মূলত ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে। হাউ মেনি টাইপস অফ ডকুমেন্টারি কালেকশন আর দেয়ার? ডকুমেন্টারি কালেকশন দুই ধরনের ডকুমেন্টারি কালেকশন আমরা দেখি। এর মধ্যে একটা হলো ডকুমেন্টস এগেইনস্ট পেমেন্ট কালেকশন, টিপি বলে। দ্য ইম্পোর্টার রিসিভ দ্য ডেলিভারি ডকুমেন্টস অনলি এগেইনস্ট পেমেন্ট, অর্থাৎ তিনি টাকা দিবেন তখন ডকুমেন্টগুলি তিনি পাবেন, ডকুমেন্ট পাওয়ার সাথে সাথে টাকা দিয়ে দিতে হবে, এটা হলো একটা মেথড। আরেকটা হলো ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স কালেকশন, দ্যাট ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট in which someone has the right to collect imported goods only after they have signed an agreement at a bank to pay the goods। অর্থাৎ তিনি ব্যাংকের একটা মানে তিনি মর্মে আন্ডারটেকিং দিবেন যে আমি যদি এই মালগুলি ছাড়াই তারপরে তোমাকে আমি পেমেন্ট করবো। ওইটা হলো পেমেন্ট দেওয়ার সাথে মানে ডকুমেন্ট পাওয়ার সাথে সাথেই তিনি আপনার পেমেন্ট করে দেন। আর অ্যাকসেপ্টেন্স হলো আমি অ্যাকসেপ্ট করলাম, আমি মাল পাওয়ার পরে তোমাকে টাকা দিব। হ্যাঁ, একটু বাড়তি সুবিধা এই ক্ষেত্রে পাওয়া যায় এই ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স কালেকশনের ক্ষেত্রে। একটা ডিপি একটা ডিএ। হ্যাঁ, একটা হলো ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স আর একটা হলো ডকুমেন্ট এগেইনস্ট মানে পেমেন্ট। পেমেন্ট করে ডকুমেন্ট নিতে হবে, আর একটা হলো অ্যাকসেপ্টেন্স দিচ্ছে যে আমি মাল ছাড়ানোর পরে তোমাকে পেমেন্ট করব। পার্টি আমরা বললাম চারটা পার্টি আছে, প্রিন্সিপাল বা এক্সপোর্টার, রেমিটিং ব্যাংক হলো এক্সপোর্টারের ব্যাংক, প্রেজেন্ট অর কালেক্টিং ব্যাংক হলো ইউজুয়ালি দ্য বায়ার্স ব্যাংক, আর ড্রয়ি বা ইম্পোর্টার হলো যিনি ইম্পোর্ট করে তাকে বায়ার বলে, তাকে পেইও বলে। আমরা লেটার অফ ক্রেডিটের কথা বলতেছিলাম, আরেকটা ফর্মে বা আরেকটা নামেও এটাকে বলা হয় বা এরকম প্রশ্ন হয়, হোয়াট ইজ ডকুমেন্টারি লেটার অফ ক্রেডিট? লেটার অফ ক্রেডিট বা ডকুমেন্টারি লেটার অফ ক্রেডিট, বেসিক্যালি যাহার লেটার অফ ক্রেডিট তাই ডকুমেন্টারি লেটার অফ ক্রেডিট। কারণ লেটার অফ ক্রেডিটের শর্তই হলো যে কতগুলো ডকুমেন্ট যদি পায় তাহলে তিনি পেমেন্ট করবেন। সো আমরা এই লেটার অফ ক্রেডিট বা ডকুমেন্টারি লেটার অফ ক্রেডিট অথবা লেটার অফ আন্ডারটেকিং, এটাকে LOU বলে, লেটার অফ আন্ডারটেকিং ও বলে, যে আন্ডারটেকিং দেয়। সুতরাং যেই নামই বলা হোক না কেন আমাদের বুঝতে হবে বিষয়টা একই একই বিষয়, একই জিনিস। এই জন্য আমরা ভিন্ন নামটা একটু আপনাদেরকে শোনাইলাম। পার্টিস ইনভলভ ইন এ লেটার অফ ক্রেডিট। একটা লেটার অফ ক্রেডিটের মধ্যে কতগুলি পার্টি থাকে, কারা কারা এর মধ্যে ইনভলভ আছে? এর মধ্যে আবারও বলি, মোটা দাগে চারটা পার্টি। একটা হলো অ্যাপ্লিক্যান্ট বা ইম্পোর্টার। অ্যাপ্লিক্যান্ট বা ইম্পোর্টার, অ্যাপ্লিক্যান্ট এই জন্য বলা হয় যে তিনি তার ব্যাংকের এই মর্মে অ্যাপ্লিকেশন দেয় যে আমার হয়ে একটা লেটার অফ ক্রেডিট ইস্যু করা হোক। তাহলে যিনি অ্যাপ্লিক্যান্ট তাকেই বলা হয় ইম্পোর্টার, এটা মনে রাখবেন। যাহা ইম্পোর্টার, যিনি ইম্পোর্টার তিনি অ্যাপ্লিক্যান্ট বা তাকে বলা হয়। আবার অন্যদিকে হলো যিনি এক্সপোর্টার তিনি হলেন বেনিফিশিয়ারি, অর্থাৎ আলটিমেটলি পেমেন্টটা পাবেন তিনি, তাকে এক্সপোর্টার যিনি তিনি হলেন বেনিফিশিয়ারি। তাহলে অ্যাপ্লিক্যান্ট হলো ইম্পোর্টার, বেনিফিশিয়ারি হলো এক্সপোর্টার। ইস্যুইং ব্যাংক হলো অ্যাপ্লিক্যান্ট বা ইম্পোর্টারের ব্যাংক, আর অ্যাডভাইজিং ব্যাংক হলো এক্সপোর্টারের ব্যাংক। এক্সপোর্টার যে ব্যাংক তাকে বলা হয় অ্যাডভাইজিং ব্যাংক। এরপর আছে হলো আপনার কনফার্মিং ব্যাংক। একটা আছে কনফার্মিং ব্যাংক, সময়ে যে ব্যাংক আপনার ওই অ্যাডভাইস করে সেই ব্যাংকটাই সাধারণত কনফার্মিং ব্যাংক হয়। অর্থাৎ যে ব্যাংক তাকে তার পার্টিকে, মানে পার্টি বলতে যে দেশ থেকে এক্সপোর্ট হয়ে আছে, ধরুন আমরা চীনের একটা একটা ব্যাংকের মাধ্যমে আমরা মাল ইম্পোর্ট করব ওখানে, তাহলে ওই ব্যাংকটা হলো আপনার এক্সপোর্টার ব্যাংক, হ্যাঁ, অ্যাডভাইজিং ব্যাংক। এক্সপোর্টারকে সে এলসি গেলে জানায় যে তোমার একটা এলসি আসছে, তুমি এই ডকুমেন্টগুলো নিয়ে যাও। তো বেশিরভাগ ক্ষেত্রে ওই ব্যাংক কি তাকে কনফার্মেশন দেয় যে তুমি যদি এই ডকুমেন্টগুলি দাও, প্রপারলি দাও, আমি দেখবো যে আমরা দেখবো এগুলো ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে তোমরা আমাদের কাছ থেকে পেমেন্ট পাবা। কারণ এই ব্যাংক হলো ইম্পোর্টারের ব্যাংকের কাছ থেকে গ্যারান্টি নেয় যে যদি তোমরা এই ডকুমেন্টগুলি দাও তাহলে তোমাদেরকে আমরা পেমেন্ট করব। তাহলে কি দাঁড়াচ্ছে, আপনার যারা আপনার ওই দেশের যেটা অ্যাডভাইজিং ব্যাংক, সেই ব্যাংকটা অধিকাংশ ক্ষেত্রেই কনফার্মিং ব্যাংক থেকে কনফার্ম করে, অথবা অন্য কোনো ব্যাংকও হতে পারে। ওই ব্যাংক যদি তাকে সিম্পলি তার ডকুমেন্টগুলি দেয়, বলে যে তোমার একটা এলসিআরসি নিয়ে যাও, কিন্তু এই নিশ্চয়তা আরেকটা ব্যাংক তাকে নিশ্চয়তা দিবে যে যদি তুমি এগুলো প্রেজেন্ট করো তাহলে তুমি পাবা, পেমেন্ট পাবা। তো জেনারেলি এই আপনার অ্যাডভাইজিং ব্যাংক এবং কনফার্মিং ব্যাংক একটাই হয়, কিন্তু ভিন্ন হতে পারে, এটা আমরা বলে রাখলাম। যিনি পেমেন্টের নিশ্চয়তা দেয় যে ব্যাংক, সেই ব্যাংককে বলে কনফার্মিং ব্যাংক। আরেকটা ব্যাংকের নাম হলো নেগোশিয়েটিং ব্যাংক। দি নেগোশিয়েটিং ব্যাংক নেগোশিয়েট দ্য ডকুমেন্ট
related to the LC submitted by the exporter. It makes payment to the exporter subject to the completeness of the document and claim reimbursement under the credit. অর্থাৎ এটাও সাধারণত ওই কনফার্মিং ব্যাংক বা অ্যাডভাইজিং ব্যাংক হতে পারে বা অন্য কোনো ব্যাংক হতে পারে, ডকুমেন্ট গুলো নেগোশিয়েট যাদের মাধ্যমে ইম্পোর্টার ব্যাংক পেমেন্ট করে। এটা এমনও হতে পারে যে এই কনফার্মিং ব্যাংক বা আপনার অ্যাডভাইজিং ব্যাংকের সাথে ইস্যুইং ব্যাংকের হয়তো ডাইরেক্ট পেমেন্টের কোনো রিলেশন নাই বা তার সাথে এই বিজনেসটা এস্টাবলিশ না, তাহলে তিনি আরেকটা ব্যাংকের মাধ্যমে তাকে পেমেন্ট করতে পারে। কারণ আমাদের দেশের ধরেন যে আমাদের ইসলামী ব্যাংক আমেরিকাতে অল্প কয়েকটা ব্যাংকের সাথে তার রিলেশনশিপ আছে পেমেন্টের, সমস্ত ব্যাংকের সাথে নাই। যে ব্যাংক এক্সপোর্টারের ব্যাংক সেই ব্যাংকের সাথে ডাইরেক্ট হয়তো আমাদের কোনো রিলেশনশিপ নাই, তখন সে বাধ্য হয়ে আমাদের যে রিলেশন আছে তাদের মাধ্যমে নিশ্চয়তা দেয়, অর্থাৎ নেগোশিয়েট করে হলো আমার কাউন্টার যে ব্যাংকটা সেই ব্যাংকটা। তাইলে এই ব্যাংকটা ওই যে তিনটা ব্যাংক একই ব্যাংক হতে পারে, দ্যাট ইজ অ্যাডভাইস যে ব্যাংক করতেছে সেই ব্যাংক তাকে কনফার্মেশন দিতে পারে, সেই ব্যাংক নেগোশিয়েটও করতে পারে। আবার তিনটা আলাদা আলাদা ব্যাংকও হতে পারে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যাদের মাধ্যমে ডকুমেন্ট গুলো নেগোশিয়েট হয় তারা হলো নেগোশিয়েটিং ব্যাংক। আমরা এই যেখানে বলে রাখছি যে নেগোশিয়েটিং ব্যাংক ক্যান আইদার বি এ সেপারেট ব্যাংক অর অ্যান অ্যাডভাইজিং ব্যাংক। যে ব্যাংক অ্যাডভাইস করতেছে তিনি সেই ব্যাংক হতে পারে বা ভিন্ন ব্যাংক হতে পারে। আরেকটা হলো রিইম্বার্সিং ব্যাংক। রিইম্বার্সমেন্ট আপনারা জানেন, রিইম্বার্সমেন্ট হলো the reimbursement bank is where the paying account is set up by the issuing bank, অর্থাৎ ইস্যুইং ব্যাংকের যে অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করে যে ব্যাংকের সাথে সেই ব্যাংকটা হলো রিইম্বার্সিং ব্যাংক। আবার ওই বলি যে ওই চারটা ব্যাংক একই ব্যাংক হতে পারে, চারটা আলাদা ব্যাংক হতে পারে। হ্যাঁ, বিষয়গুলো শুধু আমরা একটু জেনে রাখি। আমাদের ডকুমেন্টস রিকোয়ার্ড ফর এ লেটার অফ ক্রেডিট, একটা এলসির জন্য কি কি ডকুমেন্ট অত্যাবশ্যকীয় আমাদের লাগে, হ্যাঁ এর বাইরেও আরো ডকুমেন্ট চাইতে পারে। অর্থাৎ ইস্যুইং ব্যাংক যদি যা যা ডকুমেন্ট চাইবে ওই এক্সপোর্টার তার ব্যাংকের মাধ্যমে সমস্ত ডকুমেন্ট গুলি পেমেন্ট দিবে, এটা হলো শর্ত। এর মধ্যে সবচেয়ে কমন যে ডকুমেন্ট গুলো দরকার পড়ে সেটা হলো শিপিং বিল অফ লেডিং, এটাকে আমি সংক্ষেপে বলি বিল অফ লেডিং। অথবা যদি মানে অর্থাৎ জাহাজে যদি মাল আসে, ট্রেনে যদি মাল আসে, ট্রাকে যদি ট্রাক রিসিটও বলে বা ট্রেনের রিসিটও বলে, বাট কমনলি এটাকে বিল অফ লেডিং বলে। বিল অফ লেডিং অর্থাৎ যে পরিবহনের মাধ্যমে মাল আসতেছে তাদের যে রিসিটটা, এটা হলো বিল অফ লেডিং। আর বিমানে যদি মাল আসে সেটা হলো এয়ারওয়ে বিল। তারপরে থাকে হলো কমার্শিয়াল ইনভয়েস। কমার্শিয়াল ইনভয়েসের মাধ্যমে থাকে হলো আপনার তার যে বিলগুলো পেমেন্টের যে বিষয়গুলো থাকে, দ্যাট ইজ হলো কমার্শিয়াল ইনভয়েস। ওখানে মালের ডেসক্রিপশন থাকে, কি কি মাল তিনি দিচ্ছেন। আমরা আমাদের দেশের ভেতরও দেখি যে আমরা যখন কোনো মাল কিনি একটা ইনভয়েস পাঠাই, অর্থাৎ টোটাল কি কি মাল দিল, কত তার দাম, এই সংক্রান্ত বিষয়গুলো। ইন্স্যুরেন্স সার্টিফিকেট থাকে, ইন্স্যুরেন্স মাস্ট, কারণ ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে আপনার যেহেতু বিজনেসটা অত্যন্ত রিস্কি, এটা বায়ার এবং সেলার উভয়ের জন্যই, এই কারণে ইন্স্যুরেন্স মাস্ট এখানে লাগেই। সার্টিফিকেট অফ অরিজিন, কোন দেশ থেকে মাল তৈরি হচ্ছে তার একটা সার্টিফিকেট লাগে। প্যাকিং লিস্ট, এই যে মালগুলি যে প্যাকিং করা হলো, কি কি মাল কার্টুনের ভিতরে থাকে বা বিভিন্ন ফর্মে থাকে, তার মধ্যে কি কি আছে তার একটা লিস্ট থাকে। সার্টিফিকেট অফ ইন্সপেকশন, অর্থাৎ এই মালগুলো যে দিচ্ছে তারা এগুলো কেউ ইন্সপেকশন করে নিশ্চিত করতে হবে, নাহলে ওই কার্টুনের ভিতরে আমি যে মাল চাচ্ছি এই মাল দিচ্ছে না, অন্য কোনো মাল দিচ্ছে, এটা তো আমরা বুঝতে পারবো না। আমরা তো ডকুমেন্ট পাওয়ার পরে পেমেন্ট করে দিব। সুতরাং এই মালগুলো যে আসতেছে এটা কেউ কোনো একটা সংস্থা, আন্তর্জাতিক কোনো সংস্থা আমাদের কাছে গ্রহণযোগ্য এমন কেউ ইন্সপেকশন করার পরে তাদের সার্টিফিকেটও লাগবে যে হ্যাঁ তারা ইন্সপেক্ট করেছে, ওর ভিতরে এই মালগুলো এই পরিমাণে আছে। এগুলো একেবারে বেসিক যেই আপনার ডকুমেন্ট গুলি লাগে। অ্যাডভান্টেজ অফ এন এলসি টু অ্যান ইম্পোর্টার, একটা ইম্পোর্টারের জন্য এগুলো কেন, এলসিটা কেন গুরুত্বপূর্ণ, এলসিটা কেন গুরুত্বপূর্ণ এটা আমরা ইতিমধ্যে কিছুটা বুঝে ফেলেছি। যে আমরা যদি অ্যাডভান্স পেমেন্ট করি, অ্যাডভান্স পেমেন্ট করে তো টাকা আমার কাছ থেকে চলে যাবে, পরে যদি আমি মাল না পাই তাহলে তো আমার জন্য খুব রিস্ক হয়ে পড়তেছে। তো বাট আমি যদি এলসির মাধ্যমে করি তাহলে আমি যে সমস্ত ডকুমেন্ট গুলো আমি চাচ্ছি এই ডকুমেন্ট গুলি আমি পাওয়ার পরে পেমেন্ট করবো। দ্যাট ইজ হোয়াইল অ্যাকসেপ্টিং এলসি দি সাপ্লায়ার গ্যারান্টি, অর্থাৎ তারা যে মালগুলি দিচ্ছে এটা আমি জানতে পারতেছি। দিস ইজ ওয়ান অফ দ্য মেজর অ্যাডভান্টেজ অফ এলসি। আচ্ছা, দি ইন্স্যুরেন্স, the assurance provide security to buyer for further business plan। তিনি যখন এলসি করেন তখন তিনি একটা মোটামুটি ব্যবসার একটা পরিকল্পনা করতে পারেন যে আমার মালটা এত তারিখে আসবে, ওই তারিখে এই পরিমাণ আমাকে পেমেন্ট করতে হবে, মালগুলি কোথায় বিক্রি করব। যেহেতু তিনি কিছুদিন সময় পাচ্ছেন
সো সে একটা বিজনেস প্ল্যান তৈরি করতে পারতেছে। সিন্স বায়ার ইজ দ্য হোল্ডার অফ লেটার অফ ক্রেডিট, ব্যাংক অ্যাক্ট অন বিহাফ অফ দ্য বায়ার, এবং এখানে আমার পক্ষে একটা ব্যাংক কাজ করতেছে, ব্যাংকই আমাকে এই মালটা আনার ব্যাপারে সমস্ত বিষয়ে তারা সহযোগিতা করতেছে। সুতরাং এই কাজটা আমার জন্য অনেক, ইম্পোর্টারের জন্য অনেক সহজ হচ্ছে মালটা পাওয়া। ওপেনিং ব্যাংক রেমিট অ্যামাউন্ট অনলি আফটার, যেহেতু ব্যাংক ডকুমেন্ট পাওয়ার পরে পেমেন্ট করবে, সুতরাং আমি মাল পাওয়ার নিশ্চয়তা আমার থাকতেছে। দিস অ্যারেঞ্জমেন্ট প্রোটেক্ট ইম্পোর্টার অ্যান্ড মিনিমাইজ টাইম অ্যাজ ব্যাংক অ্যাক্ট অন বিহাফ অফ হিম। যেহেতু ব্যাংক ইম্পোর্টার পক্ষে কাজ করে, সেখানে সময়টা অনেক কম লাগে এবং নিশ্চয়তা থাকে। লেটার অফ ট্রানজেকশন রিডিউস দ্য রিস্ক অফ নন পারফর্মিং বাই দ্য সাপ্লায়ার, এখানে সাপ্লায়ার ফাঁকি দেওয়ার সুযোগ কম থাকে। দিস ইজ অ্যান অ্যাডভান্টেজ ফর দ্য বায়ার, ফুলফিলমেন্ট অফ মিটিং কমিটমেন্ট অন শিপমেন্ট। তাহলে এখানে বায়ারের জন্য এটা সুবিধা যে তার একটা কমিটমেন্ট পাচ্ছে কখন তার এটা হচ্ছে। অ্যানাদার অ্যাডভান্টেজ অফ লেটার অফ ক্রেডিট টু এ বায়ার ইম্পোর্টার ইজ দ্যাট এক্সপোর্টার সেলার রিসিভ পেমেন্ট অফ গুডস অনলি আফটার শিপমেন্ট, এবং তিনি মাল শিপমেন্ট করার পরেই যেহেতু ডকুমেন্ট গুলি পাঠায়, সুতরাং তিনি অন্তত এইটুকু নিশ্চিত যে আমার মালগুলো শিপমেন্ট হয়েছে, কত তারিখে শিপমেন্ট হচ্ছে, কবে আসবে, তিনি বিষয়গুলো জানতে পারতেছেন। আনলাইক আদার শিপমেন্ট, শিপমেন্ট আন্ডার আন্ডার লেটার অফ ক্রেডিট ইজ ট্রিটেড উইথ মোর কেয়ার টু মিট ডেলিভারি। হ্যাঁ, তারা এই রিপোর্টেড যখন কোনো কোম্পানির মাধ্যমে মালগুলি শিপমেন্ট হয়, আমরা আশা করতে পারি যে মালগুলি অত্যন্ত ভালোভাবে এবং সময় মতো আমরা পেয়ে যাব, এই নিশ্চয়তাগুলো থাকে। তো দিজ আর দ্য অ্যাডভান্টেজ অফ আপনার কি বলে এলসির ক্ষেত্রে আপনার ইম্পোর্টারের জন্য। অন্যদিকে আমরা হোয়াট ইজ দ্য প্রসেস অফ লেটার অফ ক্রেডিট, আমরা যদি একটু চার্টটা দেখি, আমরা তো লেটার অফ ক্রেডিট সম্পর্কে বললাম, বাট বেসিক্যালি এই কাজটা কিভাবে হয় আমরা যদি একটু শুরু থেকে করি, এটা আপনাদের সকলের জানা। আমি একটু সহজভাবে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে হোয়াট ইজ এ লেটার অফ ক্রেডিট, মনে করে যে লেটার অফ ক্রেডিটটা কিভাবে অপারেট করে, হ্যাঁ, কাজটা কিভাবে হয়, এটা আমাদের একটু জানা দরকার। জানলে আমাদের যে কেউ যখন আমাদের ইম্পোর্ট ডেস্কে বসাই দিবে, এলসি ডেস্কে বসাই দিবে, আমরা কাজ করতে পারবো। এখানে বলা হয়েছে যে শুরুতে দেখেন একটা কন্ট্রাক্ট সাইন হয় ইম্পোর্টার এবং এক্সপোর্টারের মধ্যে। এই কন্ট্রাক্টটা তখনই সাইন হয় যখন তাদের মধ্যে প্রাথমিক পর্যায়ে আলাপ আলোচনা হয়, ওভার ফোন হোক অথবা চিঠি চালাচালির মাধ্যমে হোক অথবা তার এজেন্টের মাধ্যমে। তার মালের আগে বর্ণনাগুলি তিনি নেন, হ্যাঁ, নেওয়ার পরে আপনার তারপরে তারা একটা এগ্রিমেন্ট করে নিজেদের মধ্যে যে ওকে, আপনার কাছ থেকে আমরা এই কোয়ান্টিটির মাল আমি পারচেস করব। সো আপনি এই জন্য তখন এক্সপোর্টার ইম্পোর্টারকে বলে যে তুমি ওই ব্যাংকের কাছে যাও, এই ব্যাংকের কাছে যাওয়ার পরে তুমি একটা এলসি ইস্যু করে। তাহলে এবার যখন ইম্পোর্টার ইম্পোর্ট করতে চায়, তিনি তার দেশের একটা একটা খ্যাতি সম্পন্ন ব্যাংকের কাছে